অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকে তবে তাদেরকেও সরানোর দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোসর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থাকে তবে তাদেরকেও সরানোর দাবি জানিয়েছে বিএনপি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি নামের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য হলে সুযোগ পাবে ফ্যাসিস্টরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সংবাদ সম্মেলন। কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের। একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায়, কারা পাচ্ছেন দলের মনোনয়ন সে বিষয়টিও দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী আহমেদ। পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনার যে তালিকা দেখেন ওটা ওই গণমাধ্যম বা ওদের নিজস্ব তালিকা, ওটা বিএনপির তালিকা। যখন অফিসিয়ালি যখন বলা হবে যে এটা হলো বিএনপির তালিকা তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন, তাছাড়া অন্য কিছু বিশ্বাস করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির নামে কোনো রাজনৈতিক দল নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। অন্যদিকে রাজধানীর গুলশানের একটি হলরুমে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে অংশ নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার জরুরি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয়, এটা লিগ্যাল ইস্যু আছে, এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে। এদিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করতে আসেন সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে ETI-তে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান সিইসি। বলেন, নির্বাচনে AI এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন বলেন, অপতথ্য রোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। We are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব কাজ করছিলাম, এটা নিয়ে আজকের ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি, এবং আমাদের যে IFS এবং UNDP is extending full support to us.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা সত্য নয়, শুধু একটি ছাড়া। চুক্তি ও প্রকল্পের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। আশুগঞ্জ আগরতলা করিডোর নামে কিছু নেই। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আদানি বিদ্যুৎ নিয়ে যেটা বলা হয়েছে তা মোটামুটি ঠিক আছে, এটা পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পুনর্বিবেচনা পর্যালোচনা চলছে। এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন। সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। টানা 10 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও নানান কর্মসূচির পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া ভাতা 15% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির পর সরকারের সিদ্ধান্ত মেনে বুধবার থেকে শ্রেণীকক্ষে ফেরার সিদ্ধান্ত জানান তারা। বাকি দাবিগুলো আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলে জানান শিক্ষক নেতারা। বিস্তারিত মিফতাক আলিবের রিপোর্টে। গত 12 অক্টোবর থেকে বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধি সহ কয়েকটি দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। এই শিক্ষকদের হাত ধরে আগামীতে যে সকল শিক্ষার্থীরা বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা শিক্ষকদের মর্যাদা সবার আগে নিশ্চিত করবে। আমাদের কথা হচ্ছে যে রাজনীতি পরে, শিক্ষকদের দাবি আগে পূরণ করতে হবে এবং এটার জন্য নির্বাচনের পরে অপেক্ষা করার কোনো দরকার নাই, এখন এটা পূরণ করা যায়। মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। ভবিষ্যতেও সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে এমনই প্রত্যাশা করেন তারা। এটিকে শিক্ষকদের বিজয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি দেওয়া পূরণ হয়েছে, কিন্তু আমরা যেটা পুরোটা চেয়েছি সেটা হয় নাই। তারপরে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা আমাদের নেতৃবৃন্দ সেটা মেনে নিয়েছে, আমরাও সেটাকে খুশি মনে মেনে নিয়ে আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব। পরে যে 15% শর্ত সাপেক্ষে দিয়েছে সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে। শিক্ষকদের দাবিগুলোতে যৌক্তিক উল্লেখ করে সরকারের সামর্থ্যের কথা উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষকদের দাবি মানার পরেও শিক্ষার মান আরো উন্নত হবে বলে আশা করে সরকার। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল যে 5% থেকে 7% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সবকিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি। মিফতাক আলিব, মাই টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া। আদালতকে তিনি জানান, সাংবিধানিক ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এর ফলে পরবর্তীতে বিতর্কিত একতরফা নির্বাচন হয়ে অবৈধ সরকারের হাতে দেশ পরিচালিত হয় বলেও মত দেন তিনি। এই আইনজীবী আরো বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হতে পারে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে অসাংবিধানিক ঘোষণা করে, তারা এইগুলো বিবেচনায় আনেন নাই, যেটা কিভাবে আসলো এবং এটা বাতিল করার ফলাফল কি দাঁড়াবে, কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে 1400 মানুষকে হত্যার নির্দেশনা দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নির্দেশনা দেননি তিনি।
জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এদিকে গুমের মামলায় 30 আসামিকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা রয়েছে। এস এম আরিফের রিপোর্ট। গুমের মামলায় পরোয়ানাভুক্ত 30 আসামিকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা রয়েছে। এর মধ্যে 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় সেনা সদর, যদিও তাদেরকে গ্রেফতারের কোনো তথ্য নেই প্রসিকিউশনের কাছে। যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয়, তবে কারা কর্তৃপক্ষ, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। যুক্তি উপস্থাপনকালে তিনি জানান, জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কিংবা হত্যার নির্দেশনা দেননি শেখ হাসিনা। সুপিরিয়র স্ট্যাটাস হিসাবে শেখ হাসিনা কোনো ষড়যন্ত্র করেন নাই, স্বতন্ত্র পরিকল্পনাও করেন নাই এবং সরাসরি এইভাবে কোনো নির্দেশনাও দেন নাই। এই মামলায় অবশিষ্ট যুক্তিতর্কের জন্য বুধবার বেলা 12টা পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ত্রিভুজ প্রেমের গল্পেই হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদকে। কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, টিউশন ছাত্রী বর্ষার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। বংশাল থানায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় জড়িত বর্ষাসহ সাবেক প্রেমিক মাহির ও বন্ধু ফারদিনকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 আসামি। মিফতা গালিবের রিপোর্ট। ত্রিভুজ প্রেমের গল্পেই প্রাণ দিতে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবায়েদ হোসেনকে, এমনটাই মনে করে পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, টিউশন ছাত্রী বর্ষার পরিকল্পনায় হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদকে। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল, দুইজনের কাছে 2টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে সে গলা ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই 19 অক্টোবর বিকেলে বলি হতে হয় জুবায়েদকে। যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে। এদিকে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় বর্ষা ও মাহির সহ হত্যাকাণ্ডে অভিযুক্ত 3 আসামিকে। তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। শনিবার এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে কার্গো ভিলেজের আমদানি বিভাগে লাগা আগুন দীর্ঘ 22 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই
আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে পেয়েছি ততটুকু বলবো, বাদ বাকিগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 253। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 814 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 227 জন, ঢাকা বিভাগে 124 জন, বরিশাল বিভাগে 126 জন, চট্টগ্রাম বিভাগে 114 জন, খুলনা বিভাগে 41 জন, ময়মনসিংহ বিভাগে 46 জন, রাজশাহী বিভাগে 40 জন, রংপুর বিভাগে 41 ও সিলেট বিভাগে 5 জন ভর্তি হয়েছেন। গত 12 বছরে বাংলাদেশের সড়কে প্রাণ হারিয়েছেন 1,16,000-এরও বেশি মানুষ। ইসরায়েল, ফিলিস্তিন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিলিয়ে নিহতের সংখ্যার চেয়ে এটি বেশি বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, দুর্নীতি, অনিয়ম ও সরকারের ভুল নীতির কারণেই সড়ক আজ মৃত্যুকূপে পরিণত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। স্বাধীনতার আগে সড়কে 20% মানুষের যাতায়াত থাকলেও এখন তা দাঁড়িয়েছে 80%। সড়কে মানুষের যাতায়াত বাড়ার কারণে দুর্ঘটনাও বেড়েছে 80%। তথ্য মতে গত 12 বছরে বাংলাদেশের সড়কে প্রাণ হারিয়েছে 1,16,000-এরও বেশি মানুষ। এ বিষয়ে তথ্য জানাতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দুর্নীতি ও সরকারের ভুলনীতি সড়কে গণহত্যার জন্য দায়ী বলছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। দেশে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 67,890টি সড়ক দুর্ঘটনায় 1,16,726 জন নিহত হয়েছে, 1,65,021 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে 12 দফা সুপারিশ তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। প্রতিটি বিভাগীয় শহরে সরকারি উদ্যোগে পাতাল মেট্রো রেল, মাস ট্রানজিট পাতাল মেট্রো রেল এর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য পেলেও দেশের হাসপাতালগুলোর চিত্র বলছে হতাহতের সংখ্যা কয়েক গুণ বেশি। সড়ক ও জনপথ এমনকি হাইওয়ে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। কাজের একটা সূর্যের দক্ষিণায়নের কারণে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান। তিনি বলেন, সূর্যের ব্যাপ্তিকালের ধীরগতি হওয়ার আগামী 23 নভেম্বর পর্যন্ত গরম অনুভূত হবে। এরপর সারা দেশে কিছুটা বৃষ্টি হলেও আবার গরম অনুভূত হতে পারে। আজকে সকালে ওয়েস্ট বঙ্গোপসাগর যেটা, সেখানে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটার প্রভাবে আগামী 23 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে। তো শেষের দিকে সারা দেশেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে পরিমাণে খুব কম। শুরুতেই বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ ডিপ্লোমা এর সহযোগিতায় ও শেফস চয়েসের পার্টনারশিপে 18 থেকে 20 অক্টোবর অনুষ্ঠিত হলো কুলিনারি কম্পিটিশন 2025। প্রতিযোগিতায় 3টি বিভাগ থেকে বিভিন্ন স্থান থেকে 72 জন প্রতিযোগী অংশ নেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুপরিচিত রন্ধন বিশেষজ্ঞ সাফিনা একরাম সিরাজি, শেফ আব্দুল কাদির ও শেফ গোলাম মোস্তফা। 20 অক্টোবর আন্তর্জাতিক শেফ দিবসে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনা হোটেল ডেভেলপমেন্টসের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইয়েদ মোহাম্মদ আলী, অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরেশি, সহকারী পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং পারভেজ চৌধুরী, সহকারী পরিচালক ফুড অ্যান্ড বেভারেজ গাজী মহিউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনপ্রিয় ব্যান্ড দোর এর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এবারে প্রবাসের সংবাদ।
নোয়াখালী বিভাগের দাবিতে সৌদি আরবের মক্কায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, নোয়াখালী বিভাগের দাবিতে সৌদি আরবের মক্কা প্রবাসীদের নিয়ে একটি সেমিনার হলে মোহাম্মদ ফয়জুল্লাহ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার তাজুল ইসলামের সভাপতিত্বে রুবেল মজুমদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাইনুদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন শাহেদুল ইসলাম চৌধুরী, এমদাদুল রহমান সুমন, আব্দুল বাড়ি, আব্দুল রহমান, আব্দুল হান্নান, নাসির উদ্দিন, নূর মাস্টার পলাশ, আব্দুল জলিল সহ অনেকেই।